আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইল্যান্ড বিডি। আমরা ধারাবাহিকভাবে রাইটিং কোহিসিভলির যে 5.3.3 রয়েছে সেটি আমরা আজকে আলোচনা করব। আমরা এর আগে 5.3.2 তে যেটা করেছিলাম, আমরা এসে এবং প্যারাগ্রাফের যে কমন কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে, এরা তিনটা যে প্রসেসের স্ট্রাকচার রয়েছে, যেমন ইন্ট্রোডাকশন, সাপোর্টিং সেন্টেন্সেস আর কনক্লুশন, এই তিনটা যে আসলে দুটো, অর্থাৎ প্যারাগ্রাফেও রয়েছে এবং অ্যাসেতেও রয়েছে, এই বিষয়টা আমরা জেনেছি এখান থেকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 5.3.3, অর্থাৎ লেটস প্র্যাকটিস হোয়াট উই হ্যাভ লার্ন। আমরা যা শিখেছি তা এখন প্র্যাকটিস করব। তো তোমরা বুঝতেই পারছো যে আমরা যে এসে এবং প্যারাগ্রাফের যে কমন ক্যারেক্টারিস্টিক গুলা দেখলাম, তিনটা করে ক্যারেক্টারিস্টিক, সেটা অ্যাপ্লাই করে আমরা এই 5.3.3 এবং এরপরে আরেকটা অ্যাক্টিভিটি রয়েছে 5.3.4, এই দুইটা অ্যাক্টিভিটি একটি আরেকটার সাথে খুবই কানেক্টেড। সো এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বুঝতে হবে। তো প্রথম যে 5.3.3টি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এখানে বেসিক্যালি প্যারাগ্রাফের অংশটুকু আমাদের এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি থেকে ইয়াং পর্যন্ত। তো এইটুকু হচ্ছে প্যারাগ্রাফ, কিন্তু এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এটা জাম্বলড ওয়েতে আছে, অর্থাৎ পুরোপুরি সঠিকভাবে সাজানো নাই বা যৌক্তিকভাবে সাজানো নাই। যেহেতু যৌক্তিকতার প্রশ্ন যদি আমরা করি, সেটাই আসলে কোহিসিভ ডিভাইসের মাধ্যমে আমরা করে থাকি। তো কোহেসিভ ডিভাইসটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা কোহেসিভ ডিভাইসগুলো দেখে এটা যুক্তিযুক্তভাবে যদি আমরা সেন্টেন্সগুলো সাজাই, তাহলে একটা প্রপার প্যারাগ্রাফ হবে এবং সেটা প্র্যাকটিসের মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে আমরা আসলে শিখলাম কিনা। এই জন্য এখানে বলা আছে লেটস প্র্যাকটিস হোয়াট উই হ্যাভ লার্ন। আমরা যা শিখলাম, চলো এখন একটু প্র্যাকটিস করি। তো প্রথমেই আমরা এখানে দেখি 5.3.3 তে কি বলা আছে। আমরা যদি লক্ষ্য করি, এখানে বলা আছে হচ্ছে যে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন পেয়ার্স অর গ্রুপ, অর্থাৎ দলে বা জোড়ায় নিচের বাক্যগুলো পড়ো। দে আর নট লজিক্যালি অ্যান্ড ক্রোনোলজিক্যালি অর্গানাইজ, সেগুলো যৌক্তিকভাবে বা নিয়মতান্ত্রিকভাবে সাজানো নাই। Identify the different cohesive devices used to connect the sentences and organize them to make a meaningful paragraph, অর্থাৎ বিভিন্ন সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য এবং অর্থপূর্ণ প্যারাগ্রাফে পরিণত করতে যে কোহিসিভ ডিভাইসেস ব্যবহৃত হয়েছে সেগুলো চিহ্নিত করো। ফলো দ্য স্ট্রাকচার অফ এ প্যারাগ্রাফ while organizing the sentences, সেন্টেন্স এ সাজানোর ক্ষেত্রে বা সেন্টেন্সগুলো সাজানোর ক্ষেত্রে প্যারাগ্রাফের গঠনগুলো মেনে চলো, যেটা আমরা এর আগের যে অ্যাক্টিভিটি সেখানে পড়েছি। লেটার শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস, পরে পুরো শ্রেণীতে তা শেয়ার করো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো আসলে যৌক্তিকভাবে বা নিয়মতান্ত্রিকভাবে সাজানো নেই, আমাদের সাজাতে হবে। তো এই জন্য যেটা করা আছে, তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা গ্রিড আছে, স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফ, যেটা আমরা জানি প্যারাগ্রাফের তিনটি স্ট্রাকচার রয়েছে। একটি হচ্ছে ইন্ট্রোডাকশন, তোমরা দেখতে পাচ্ছ বামে, আর এরপরে আরেকটি আছে বডি, যেটাতে সাপোর্টিং সেন্টেন্স গুলো থাকে, এবং আরেকটি হচ্ছে কনক্লুশন। তোমরা যদি একটু লক্ষ্য করো 5.3.4-এ ঠিক একইভাবে, এটা তো আসলে কয়েকটি সেন্টেন্সের সমন্বয়ে একটি প্যারাগ্রাফ হয়, এবং 5.3.4-এ আমরা যদি লক্ষ্য করি, এটা আসলে একটা এসে, যেখানে কয়েকটি প্যারাগ্রাফ মিলে হ্যাঁ একটি এসে হয়। তোমরা দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, প্যারাগ্রাফ 4, প্যারাগ্রাফ 5, প্যারাগ্রাফ 6, এরকম 6টি প্যারাগ্রাফ আছে। 6টি প্যারাগ্রাফের সমন্বয়ে একটি এসে হয়েছে, এবং ঠিক একইভাবে এখানেও একটি গ্রিড দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 5.3.4-এ একটি হচ্ছে ইন্ট্রোডাকশন, আরেকটা হচ্ছে বডি, এবং আরেকটা হচ্ছে কনক্লুশন, যেটা আসলে প্যারাগ্রাফের সাথে মিল রেখেই এসেতে রয়েছে। তো আমরা এখন ঠিক এই কাজটাই করব প্যারাগ্রাফের ক্ষেত্রে, অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশনে যে টপিক সেন্টেন্সের ব্যবহার সেটা লিখব, এবং একটা করে দেওয়া আছে, দেখো তোমরা এখানে লেখা আছে ইউ ক্যান ইউজ দিস গ্রিড টু অর্গানাইজ দ্য সেন্টেন্সেস টু মেক এ মিনিংফুল প্যারাগ্রাফ। একটা মিনিংফুল বা অর্থবোধক যে একটা প্যারাগ্রাফ, সেটা করার জন্য অর্গানাইজ করতে বলা হয়েছে সেন্টেন্সগুলোকে,
রিঅর্গানাইজ করব আমরা এবং সঠিকভাবে প্যারাগ্রাফটা যৌক্তিকভাবে উপস্থাপন করার জন্য ওয়ান ইজ ডান ফর ইউ একটি করে দেওয়া আছে এবং আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশনটা করে দেওয়া আছে যেখানে লেখা হয় এই স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফের যে ইন্ট্রোডাকশন সেখানে কি লেখা থাকে আমরা এর আগের অ্যাক্টিভিটিতে পড়েছি যে এখানে একটা টপিক সেন্টেন্স থাকে এবং সেন্টেন্সটা হচ্ছে প্রসূনস বার্ড টিচার হ্যাজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল in his life by teaching him valuable life lessons and being a faithful companion অর্থাৎ প্রসূনের যে শিক্ষক রয়েছে এখানে একটা পাখিকে শিক্ষকের সাথে তুলনা করা হচ্ছে যে প্রসূনের জীবনে তার রোল মডেল হিসেবে একটা রোল প্লে করেছে একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা তাকে দিয়েছে এবং তার একটা ভালো বন্ধু বা ফেইথফুল কম্প্যানিয়ন অর্থাৎ যাকে বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে বা সহপাঠী হিসেবে বা সহকারী হিসেবে তুলনা করা হচ্ছে সে হয়েছে এখানে যে কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয়েছে এখানে একটি কনজাংশন ব্যবহার করা হয়েছে এন্ড এর ব্যবহারটা তোমরা দেখতে পাচ্ছ এই এন্ডটাই হচ্ছে বেসিক্যালি কোহেসিভ ডিভাইসগুলো সাধারণত কানেক্টরস হয়ে থাকে বা লিঙ্কিং ওয়ার্ডস হয়ে থাকে তো এখানে আমরা একটা কানেক্টরস এন্ড এর ব্যবহার দেখতে পাচ্ছি যেটা কমনলি আমরা কনজাংশন হিসেবে জানি এবং ডান সাইডে লেখা আছে পারপাস অফ ইউজিং কোহেসিভ ডিভাইস এখানে এই যে কোহেসিভ ডিভাইস এন্ড এর ব্যবহার এটার কারণটা কি এটার উদ্দেশ্যটা কি ব্যবহারের সেটা এখানে বর্ণনা করতে বলা হয়েছে এখানে বর্ণনা করা আছে কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন এখানে দুইটা একই রকম ইনফরমেশন কে কানেক্ট করার কারণেই এখানে কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হচ্ছে যেমন এখানে বলা আছে ভ্যালুয়েবল লাইফ লেসন অ্যান্ড বিং এ ফেথফুল কম্পেনিয়ন ভ্যালুয়েবল লাইফ লেসন অ্যান্ড বিং এ ফেথফুল কম্পেনিয়ন এই যে দুইটা ধারণা এই দুইটা ধারণাই কিন্তু আসলে অ্যাড করা হয়েছে তো আমরা যদি এখানে লক্ষ্য করি এই যে দুইটা ধারণা এটা এন দ্বারা অ্যাড হয়েছে এটি হচ্ছে ১ নাম্বার সেন্টেন্স। সো আমাদের এখানে ১, ২, ৩, ৪ মোট আরো একটি সাপোর্টিং সেন্টেন্স হওয়ার কথা। এখানে বইয়ে ভুলে একটি সাপোর্টিং ডিটেইলস এর এখানে তথ্যটি নাই। তো আমরা এখানে সাপোর্টিং ডিটেইলস এর একটা তথ্য এড করে নিব। কারণ আমরা যদি লক্ষ্য করি এখানে ১, ২, ৩, ৪ ৫টি সেন্টেন্স আসলে এখানে ৫টি সেন্টেন্স নেই। এখানে রয়েছে মোট ৬টি সেন্টেন্স। আমরা যদি গুনি, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এখানে একটা সেন্টেন্স ১, এখানে আরেকটা সেন্টেন্স ২, এখানে আরেকটা সেন্টেন্স ৩, এখানে শেষ। এরপর একটা সেন্টেন্স ৪, এখানে আরেকটা সেন্টেন্স ৫ এবং সর্বশেষ এখানে একটা সেন্টেন্স ৬। তাহলে এখানে ৬টি সেন্টেন্স আছে। ৬টি সেন্টেন্স থাকলেও এখানে ঘর রয়েছে মোট ৫টি। তোমরা দেখতে পাচ্ছ ১, ২, ৩, ৪ এবং ৫। তো এখানে একটি সাপোর্টিং ডিটেইলস অর্থাৎ বডির একটা পার্ট মিসিং রয়েছে যেটা আমরা এড করে দিব আমাদের নমুনা উত্তর অংশে। তো তোমরা এটা দেখতে পারবে। প্রথমেই এই সেন্টেন্সগুলো অর্থ জানার আগে আমরা একটু খেয়াল করি আসলে এখানে কি কি কোহেসিভ ডিভাইস রয়েছে এবং কিভাবে আমরা এটা পুনরায় অর্গানাইজ করে সঠিক যৌক্তিকভাবে লিখতে পারি তো আমরা যদি প্রথমেই লক্ষ্য করি ওয়ার্ড ফাইনালি আসলে ফাইনালি শব্দটা তো প্রথমে ব্যবহার করা হবেই না যেহেতু আমরা এখানে সাপোর্টিং ডিটেলস একটা লজিক্যালি একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে তো ফাইনালিটা হচ্ছে না এরপরে আমরা পরবর্তী সেন্টেন্সে দেখছি ফার্স্টলি তো ফার্স্টলি হতে পারে কারণ এটা প্রথমত এর অর্থ হচ্ছে প্রথমত আর এখানে প্রসুনস বার্ড এটা তো টপিক সেন্টেন্সেই হয়ে গিয়েছে যেখানে আসলে কোহিসিভ ডিভাইস ছিল হচ্ছে এন্ড তো আমরা এই এন্ডটা আসলে দেখে ফেলেছি ব্যবহার তো এরপরে যে আমরা কোহিসিভ ডিভাইসটি রয়েছে সেটি হচ্ছে থার্ডলি আমরা যদি এখানে লক্ষ্য করি এই যে এই থার্ডলি হচ্ছে কোহিসিভ ডিভাইস তো এটা ফার্স্টলি সেকেন্ডলি অবশ্যই থাকবে তো আমরা সেকেন্ডলিটা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ডলির পরে আসলে থার্ডলি আসবে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি আমরা পেয়ে গেলাম তিনটা সেন্টেন্স এবং এরপরে পেয়ে গেলাম ফাইনালি তো এটা প্রথমে তারপর দ্বিতীয়ত সেকেন্ডলি তারপর থার্ডলি হচ্ছে তৃতীয়ত এবং ফাইনালি হচ্ছে এটা চতুর্থ তো এই যে চারটা সাপোর্টিং আমরা সেন্টেন্স পেয়ে গেলাম এবং তোমরা তো জানোই এখানে তো প্রথম সেন্টেন্সটি প্রশংস বার টিচার এটা তো লেখাই আছে তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন এটা তো আমরা আগেই পেয়েছি এবং এখানে এটা দেওয়াই আছে বইয়ে সো আমাদের এই যে বাকি যে আরো চারটি সেন্টেন্স পেয়ে গেলাম এবং লাস্টে আরেকটা
কোহেসিভ ডিভাইস রইলো, সেটা হচ্ছে ওভারঅল, এটা হবে সর্বশেষ কনক্লুডিং সেন্টেন্স। তো এই ৬টি সেন্টেন্স আমরা এখানে বসাবো। তো এটা একটা ভেরি ইজি একটা প্রসেস। আমরা এখন এর অর্থগুলা পড়বো, আসলে এই গল্পটা কি বলা আছে বা এই প্যারাগ্রাফে আসলে কি বলা আছে আমরা একটু পড়ি। তার আগে আমি আবার স্মরণ করে দিতে চাই, এটি হচ্ছে রাইটিং কোহেসিভলি 5.3.3, অর্থাৎ সমন্বয় রেখে লেখা বা সুসংহতভাবে লেখা 5.3.3। এর কম্পিটেন্সি হচ্ছে দুটি, একটা কম্পিটেন্সি 2 এবং কম্পিটেন্সি 3। কম্পিটেন্সি 2 তে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড ইউজ কোহেসিভ ডিভাইসেস ইন ওরাল অর রিটেন টেক্সট, যেটা আমরা অলরেডি কথাবার্তা বলেছি এই অ্যাক্টিভিটিতে। এবং যোগ্যতা 3, অ্যাবিলিটি টু এক্সপ্লোর বেসিক ফিচার ইন ডিফারেন্ট জনরাস অফ টেক্সট, অর্থাৎ বিভিন্ন ধরনের লেখায় যে মৌলিক বৈশিষ্ট্যগুলো সেগুলো খোঁজ করার ক্ষমতা অর্জিত হবে। তোমরা অলরেডি জানো যে এই এক্সপিরিয়েন্সটির ফোকাস হচ্ছে দ্য ইউজ অফ কোহেসিভ ডিভাইসেস অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন প্যারাগ্রাফ এবং এসে। অলরেডি আমরা প্যারাগ্রাফ এবং এসের সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছি। এই যে প্যারাগ্রাফ এবং এসের মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে এই অ্যাক্টিভিটির ফোকাস। আমরা প্যারাগ্রাফ এবং এসের মধ্যে বেশ কিছু মিল দেখেছি। তো পার্থক্যর জায়গাটা হচ্ছে প্যারাগ্রাফ একটা প্যারায় লেখা হয় এবং এসে অনেকগুলা প্যারাগ্রাফের সমন্বয় হয়, কিন্তু এই দুটির স্ট্রাকচারাল প্রসেস কিন্তু একই রকম। এবং এখানে ফোকাস আরেকটা বিষয় হচ্ছে কোহিসিভ ডিভাইস, যেগুলো কনজাংশন, কানেক্টরস অথবা লিঙ্কিং ওয়ার্ডস গুলার ব্যবহার আমরা দেখতে পাবো। প্রথম লাইনটি যেটি ছিল, ফাইনালি দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড এ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট ফর প্রসূন, প্রোভাইডিং হিম উইথ এ লয়াল ফ্রেন্ড অ্যান্ড এ কম্পেনিয়ন। তো আমরা দেখতেই পাচ্ছি ফাইনালি যখন বলা হবে, এটা হবে সব শেষে একটা প্রসেস যখন মেনটেন হয়, একটা লজিক্যাল যখন ডিসক্রিপশন দেওয়া হয়, তার সর্বশেষ যে রিজনটা দেওয়া হয় সেটাই হচ্ছে ফাইনালি। আবার অনেক সময় ফাইনালি বলার মাধ্যমে কোনো প্রসেস শেষ হয় বা কনক্লুশনও করা হয়। তো আমরা পুরোপুরি পড়লেই বুঝতে পারবো আসলে ফাইনালির ব্যবহারটা কোথায়। তো এখানে ফাইনালি মানে অবশেষে বা সবশেষে পাখিটি তাকে একজন বিশ্বস্ত বন্ধু এবং সহচর প্রদান করে প্রসূনের জন্য আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের একটি অনিঃশেষ উৎস সরবরাহ করে। অর্থাৎ যে পাখিটি রয়েছে, প্রসূন নামে যে একটি লোক রয়েছে, তার যে পাখিটি রয়েছে তাকে বিশ্বস্ত বন্ধু হিসেবে তাকে সাহচর্য প্রদান করেছে, তার সাথে থেকেছে এবং তার আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের একটা উৎস হিসেবে রয়েছে। তো এই বিষয়টা আমরা জানলাম। তো এটা একটা কারণ হতে পারে যে কেন পাখিটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম যে সেন্টেন্সটিটা পড়েছিলাম, এই যে এই সেন্টেন্সটি, যে প্রসূন's bird teacher has played an important role in his life by teaching him valuable life lesson and being a faithful companion। অর্থাৎ প্রসূনের পাখি শিক্ষক যে তার জীবনের এবং মূল্যবান যে পাঠ শেখানোর মাধ্যমে এবং একজন বিশ্বস্ত সঙ্গী হয়ে তার জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যে বিষয়টি রয়েছে, এরই একটি বই প্রকাশ হচ্ছে এই যে ফাইনালি এটার মাধ্যমে। অর্থাৎ সব শেষে পাখিটি তাকে একজন বিশ্বস্ত বন্ধু এবং সাহচর্য প্রদান করে আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের একটি অনিঃশেষ উৎস হিসেবে সরবরাহ করেছে। তো এটা একটা রিজন। তো এটার প্রথম অংশটা হতে পারে ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ পেশেন্স থ্রু দ্য লং অ্যান্ড লেবোরিয়াস প্রসেস অফ বিল্ডিং এ নেস্ট। প্রথম যে শিক্ষাটা তাকে দিয়েছে, এই যে জীবনের মূল্যবান শিক্ষার কথা আমরা যেটা বলেছিলাম এখানে, এই যে মূল্যবান পাঠ শেখানোর মাধ্যমে, তো এই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা একটা পার্ট হচ্ছে এটা, যে প্রথমত পাখিটি তাকে বাসা তৈরি বা নির তৈরির যে দীর্ঘ এবং শ্রমসাধ্য প্রক্রিয়া রয়েছে তার মাধ্যমে ধৈর্যের গুরুত্ব দেখিয়েছে এবং এটা একটা জীবনের মূল্যবান পাঠ হিসেবে গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হিসেবে দাঁড়িয়েছে। তো এই বিষয়টা আমরা বুঝতে পারছি ফার্স্টলি, অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্টে আমরা এই ফার্স্টলিটা ব্যবহার করব। তো প্রথম ৩টি সেন্টেন্স আমরা পড়ে ফেললাম, এরপরে আমরা চলে যাব চতুর্থ সেন্টেন্সটি। এখানে লেখা ছিল, থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড টু হিম দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল বাই অ্যাডজাস্টিং ইট বিহেভিয়ার অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশন। তৃতীয়ত যে শিক্ষাটি দিয়েছে সেটা হচ্ছে পাখিটি বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়ার গুরুত্ব তাকে শিখিয়েছে, অর্থাৎ প্রসূনকে শিখিয়েছে যে কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণের পরিবর্তন করে খাপ খাইয়ে নিতে হয় এবং এর গুরুত্ব কতটুকু। সো এটা থার্ড, অর্থাৎ আমরা যে থার্ড সাপোর্টিং সেন্টেন্স সেখানে এটা দিতে পারি।
এরপরের সেন্টেন্সটি ছিল ওভারঅল প্রসূনস বার টিচার হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল রোল মডেল ইম্পার্টিং এসেনশিয়াল লাইফ স্কিলস অ্যান্ড প্রোভাইডিং হিম উইথ আনওয়েভারিং কম্পেনিয়নশিপ। অর্থাৎ সামগ্রিকভাবে প্রসূনের পাখি শিক্ষক তাকে অপরিহার্য জীবন দক্ষতা প্রদান করে এবং অটুট সাহচর্য প্রদান করে, একজন ব্যতিক্রমী রোল মডেলে পরিণত হয়েছে। অর্থাৎ প্রসূনের যে বার্ড টিচার রয়েছে, যে পাখি শিক্ষক, এখানে পাখি শিক্ষক বলার কারণ হচ্ছে যে পাখি তার যে বন্ধু, প্রসূনের বন্ধু হিসেবে কাজ করেছে, এমন কিছু তাকে টিচিং দিয়েছে যে এই কারণে তাকে টিচার বলা হচ্ছে। তো যেহেতু আমরা ওভারঅল শব্দটি পেয়েছি এখানে, এটি একটি কোহেসিভ ডিভাইস। এর মাধ্যমে বোঝানো হয় যে কোনো আলোচনার শেষে আমরা ওভারঅল কথার মাধ্যমে পুরো বিষয়টার ইতি টানতে পারি। অর্থাৎ এটাকে আমরা সর্বশেষ কনক্লুশনে দিতে পারি। তো এরপরে সর্বশেষ যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ টট হিম দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক বাই টায়ারলেসলি সার্চিং ফর ফুড অ্যান্ড লুকিং আফটার ইটস ইয়াং। অর্থাৎ দ্বিতীয়ত যে শিক্ষাটা দিয়েছে সেটা হচ্ছে অক্লান্তভাবে খাবারের সন্ধান করে তার বাচ্চাদের দেখাশোনা করে পাখিটি তাকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছে। অর্থাৎ একটি পাখি তার বাচ্চাদের দেখাশোনা করার মাধ্যমে প্রসূনকে শিখিয়েছে কিভাবে রেসপন্সিবিলিটি নিতে হয়, দায়িত্ব নিতে হয় এবং পরিশ্রমের যে মূল্য রয়েছে সেটা তাকে শিখিয়েছে। তো আমরা প্রত্যেকটি সেন্টেন্সের অর্থ পড়ে ফেললাম। এখন আমরা এই গ্রিডে এই যত তথ্য রয়েছে সেগুলো আমরা পূরণ করব এবং এখানে পারপাস অফ ইউজিং কোহেসিভ ডিভাইস এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যে ইন্ট্রোডাকশন, এটা তো বইয়েই দেওয়া আছে, তোমাদের উত্তর হিসেবে দেওয়াই রয়েছে। তো আমরা যেটা করব যে এই স্ট্রাকচার ফলো করেই আমি বাকি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তো ইন্ট্রোডাকশনের পরের যেটি রয়েছে সেটি হচ্ছে বডি, এবং বডির যেটা লেখা হয় সেটা হচ্ছে সাপোর্টিং ডিটেলস দেওয়া হয় এখানে টু এস্টাবলিশ দ্য টপিক সেন্টেন্স। অর্থাৎ সূচনাকারী বাক্যকে প্রতিষ্ঠার জন্য সহায়ক বা সমর্থন স্বরূপ কিছু বিবরণ দেওয়া হয়, যেখানে 4টি সেন্টেন্স এখানে রয়েছে। আমরা জানি এখানে মোট 6টি সেন্টেন্স ছিল। প্রথমটি হচ্ছে প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশন, এরপরে যে বাকি 4টি সেন্টেন্স রয়েছে এগুলো হচ্ছে মূলত সাপোর্টিং ডিটেলস, ওই ইন্ট্রোডাকশন বা টপিক সেন্টেন্স রয়েছে ওটাকে এস্টাবলিশ করার জন্য। তো আমরা একটু দেখি, প্রথমে আমরা যে আলোচনা করেছিলাম ফার্স্টলি দিয়ে সাপোর্টিং যে ডিটেলস এটা শুরু হবে। এখানকার কোহেসিভ ডিভাইস হবে ফার্স্টলি, এবং এর যে পারপাস সেটা আমরা লিখতে পারি ক্রিয়েটিং এ সিকোয়েন্স টু সাপোর্ট দ্য টপিক সেন্টেন্স। অর্থাৎ সূচনাকারী বাক্যটিকে সমর্থন করার জন্য একটি ক্রম তৈরি করা, একটা লজিক্যাল সিকোয়েন্স তৈরি করা। এই কারণে আমরা ফার্স্টলি দিয়ে শুরু হলো। তো তোমরা বুঝতেই পারছো ফার্স্টলি, এরপরে আসবে সেকেন্ডলি, আমরা এটার অর্থ অলরেডি আলোচনা করেছি। এখানে সেকেন্ডলি হচ্ছে কোহেসিভ ডিভাইস। এখানে সেকেন্ডলি কিভাবে কোহেসিভ ডিভাইস হলো, এটার সাথে লজিক্যাল সিকোয়েন্স মেনটেন করার জন্য এই সেন্টেন্সটির সাথে এই সেন্টেন্সটির যোগসূত্র স্থাপনের জন্য সেকেন্ডলি কথাটা ব্যবহৃত হয়েছে, এবং এটা একটা কোহেসিভ ডিভাইস, যেটা হচ্ছে একটি আম, কারণ এই দুইটাকে অ্যাড করার বা কন্টিনিউইটি রক্ষা করার জন্য। এই জন্য আমরা লিখেছি কন্টিনিউইং দ্য সিকোয়েন্স টু সাপোর্ট দ্য টপিক সেন্টেন্স। অর্থাৎ টপিক বাক্যটিকে বা সূচনাকারী বাক্যটিকে সমর্থন করার জন্য ক্রমটি অব্যাহত রাখা। যেহেতু একটা ক্রমান্বয়ে আসতেছে এই জন্য ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এইভাবে আসে ক্রম মেনটেন করতে হলে। পরবর্তী যে সেন্টেন্স সেটি হচ্ছে থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড টু হিম দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল বাই অ্যাডজাস্টিং ইটস বিহেভিয়ার অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশন। এখানে কোহেসিভ ডিভাইসটি হচ্ছে থার্ডলি, এবং থার্ডলিও কিন্তু মেনটেন করে যাচ্ছে, কন্টিনিউ করে যাচ্ছে, তাই আমরা পারপাস লিখতে পারি মেনটেনিং দ্য সিকোয়েন্স লজিক্যালি টু সাপোর্ট দ্য টপিক সেন্টেন্স। অর্থাৎ সূচনাকারী বাক্যটিকে সমর্থন করার জন্য যৌক্তিকভাবে ক্রম বজায় রাখা, এই কারণে থার্ডলি ব্যবহৃত হয়েছে। এবং সর্বশেষ যে সাপোর্টিং ডিটেলস এটা সেন্টেন্স রয়েছে, ফাইনালি দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড এ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট ফর প্রসূন, প্রোভাইডিং হিম উইথ এ লয়াল ফ্রেন্ড অ্যান্ড কম্প্যানিয়ন। অর্থাৎ এখানে কোহেসিভ ডিভাইস হচ্ছে ফাইনালি, এবং ফাইনালির মাধ্যমে আমরা বুঝাতে পারি ফিনিশিং দ্য সিকোয়েন্স টু সাপোর্ট দ্য টপিক সেন্টেন্স। অর্থাৎ টপিক বাক্যটিকে বা সূচনাকারী বাক্যটিকে সমর্থন করার জন্য ক্রমটি শেষ করতে হচ্ছে এখানে। তো ফাইনালি বলার মাধ্যমে এই যে একটা লজিক্যাল সিকোয়েন্স ছিল সেটার কিন্তু সমাপ্তি ঘটেছে।
একটি প্যারাগ্রাফের থার্ড যে এলিমেন্টটি রয়েছে সেটি হচ্ছে কনক্লুশন বা উপসংহার। এখানে যেটি থাকে সেটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স বা শেষ বাক্য, এবং এখানে ওভারঅল কথাটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে একটা সামারি হবে বা কনক্লুশন তৈরি হবে। তো এখানে লেখা ওভারঅল প্রশংস বার টিচার হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল রোল মডেল ইম্পার্টিং এসেনশিয়াল লাইফ স্কিল অ্যান্ড প্রোভাইডিং হিম উইথ আনওয়েভারিং কম্পেনিয়নশিপ। অর্থাৎ এখানে ওভারঅল বা সামগ্রিকভাবে এই কথাটির অর্থ, এই অর্থর মাধ্যমে আমরা একটা কোহেসিভ ডিভাইস দেখতে পাই, যেটা আসলে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্টস যেটা দেওয়া আছে এখানে, এটার ইতি টানতে ব্যবহৃত হয়, এবং ওভারঅল অর্থাৎ পুরো যে টপিক সেন্টেন্স থেকে শুরু করে সবগুলো সাপোর্টিং ডিটেলসকে একত্র করে এর সামারিটা এখানে তুলে ধরে। তাই আমরা বলতে পারি এখানে উদ্দেশ্যটা হচ্ছে সামারাইজিং দি আইডিয়াস ডিসকাসড ইন দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ অনুচ্ছেদে আলোচিত ধারণাগুলির সংক্ষিপ্তকরণ করা। এর মাধ্যমেই কিন্তু আমরা এই গ্রিডটি আসলে শেষ করে ফেললাম। এখন আমাদের ক্লাসে শেয়ার করতে হবে আমরা যে রিঅ্যারেঞ্জ করলাম প্যারাগ্রাফগুলা প্রপারলি, সেটা কিভাবে আমরা দেখতে পাই। তো এটা প্রথমেই আমরা মিলালে যেটা পাই, প্রশংস বার টিচার হ্যাজ প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন হিজ লাইফ বাই টিচিং হিম ভ্যালুয়েবল লাইফ লেসন্স অ্যান্ড বিং এ ফেথফুল কম্প্যানিয়ন। প্রশনের পাখি শিক্ষক তাকে জীবনের মূল্যবান পাঠ শেখানোর মাধ্যমে এবং একজন বিশ্বস্ত সঙ্গী হয়ে তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। Firstly, the bird has shown him the importance of patience through the long and laborious process of building nest. প্রথমত পাখিটি তাকে বাসা বা নীড় তৈরির দীর্ঘ এবং শ্রমসাধ্য প্রক্রিয়ার মাধ্যমে ধৈর্যের গুরুত্ব দেখিয়েছে। Secondly, the bird has taught him the value of hard work by tirelessly searching for food and looking after its young. এই ইয়াং শব্দটির অর্থ হচ্ছে এখানে পাখির যে বাচ্চা তাদের বোঝানো হয়েছে। দ্বিতীয়ত, অক্লান্তভাবে খাবারের সন্ধান করে এবং তার বাচ্চাদের দেখাশোনা করে পাখিটি তাকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছে। Thirdly, the bird has demonstrated to him the importance of being adaptable by adjusting its behavior according to different situations. এবং তৃতীয় যে বিষয়টি হয়েছে, তৃতীয়ত পাখিটি বিভিন্ন পরিস্থিতিতে চলা আচরণের সাথে খাপ খাইয়ে নেয়ার গুরুত্ব তাকে শিখিয়েছে বা দেখিয়েছে। Finally, the bird has provided a constant source of joy and comfort for Proshun, providing him with a loyal friend and companion. সবশেষে পাখিটি তাকে একজন বিশ্বস্ত বন্ধু এবং সহচর প্রদান করে প্রসূনের জন্য আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের একটি অনিঃশেষ উৎস সরবরাহ করেছে। এবং কনক্লুডিং যে সেন্টেন্সটি সেটি হচ্ছে, ওভারঅল প্রসূনস বার্ড টিচার হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল রোল মডেল ইম্পার্টিং এসেনশিয়াল লাইফ স্কিলস অ্যান্ড প্রোভাইডিং হিম উইথ আনওয়েভারিং কম্পেনিয়নশিপ। সামগ্রিকভাবে প্রসূনের পাখি শিক্ষক তাকে অপরিহার্য জীবন দক্ষতা প্রদান করে এবং অটুট সাহচর্য প্রদান করে একজন ব্যতিক্রমী রোল মডেলে পরিণত হয়েছে। তো এই ছিল 5.3.3। আই হোপ দি লেসন হ্যাজ বিন হেল্পফুল ফর ইউ। তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা পরবর্তী লেসনে আমরা আবার প্র্যাকটিস করব। লেটস প্র্যাকটিস হোয়াট উই হ্যাভ লার্নড, অর্থাৎ আমরা কি শিখলাম সেটা 5.3.4 করার মাধ্যমে। আমরা তো কেবলমাত্র দেখলাম যে কিভাবে প্যারাগ্রাফ আসলে লিখতে হয়, আমরা এরপরে 5.3.4 কিভাবে এসে অ্যাডজাস্ট করতে হয় সেটাই আমরা দেখব। এবং এখানে এসের নাম আমরা দেখতে পাচ্ছি, ফ্রম সিড টু ব্লসম গ্রোয়িং অ্যান এসে ফ্রম এ প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফ দিয়ে কিভাবে আমরা এসে লিখতে পারি তার একটা আইডিয়া এখানে পাবো। সিমিলার একটা প্রসেস, কিন্তু এটা এসে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।